দর্শক, শীতের স্নিগ্ধ সকালে সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন ভেন্যুতে এবারের উৎসবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ভেন্যুগুলো হচ্ছে আলিয়াস প্রসিদ্ধ ঢাকা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, 3D আর্ট গ্যালারি, ভিনটেজ কনভেনশন হল ও কক্সবাজার লাবণী সৈকত। ৯/৪ ব্লক ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত ৮৪টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ১১টা ৩০ থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রনাট্যকার ও চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি। শুভ সকাল আপু। শুভ সকাল। কেমন আছেন? বেশ ভালো। আমার কাছে মনে হয় এখন ভালো থাকাটা খুবই স্বাভাবিক, কারণ ২৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে এবং সেখানে আপনি জুরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন। আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে উৎসবটি, একটু মন খারাপ তো আছে, কিন্তু আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে এই চলচ্চিত্র উৎসবটি বেশ সফল ছিল। সবকিছু মিলিয়ে কেমন লেগেছে এবারে? হ্যাঁ, বেশ ভালো। আসলে এই সময় যেমন আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের আসলে এই বছর আমাদের কিছু লিমিটেশনস ছিল, সো সবকিছু মিলে এত লেট করে সবকিছু কনফার্ম হয়েছে যে আমরা যে এত সুন্দর খুব অল্প সময়ে এত বড় করে আয়োজন করা। অন্য বছরের থেকে একটু ছোট করতে হয়েছে পরিসরটা, কিন্তু তারপরে যে আমরা আয়োজন করতে পেরেছি এবং বেশ খানিকটা সফলভাবে। আমাদের বাইরে থেকে ৪০ জনের মতো গেস্ট এসেছে। আমাদের ভেন্যু ৫টা ছিল, আমরা ভেন্যু ইভেন এক্সপ্যান্ড করেছি এবার কক্সবাজারে। সো এবং সেখানেও খুব ভালো আমরা পেয়েছি, দর্শক সমাগম দেখেছি। তো সব মিলিয়ে বেশ ভালো একটা আয়োজন হয়েছে। ঢাকাতে মোট ৪টি ভেন্যুতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এবং আলিয়াস প্রসিদ্ধ ঢাকা এখানে হচ্ছে, আর কক্সবাজারের লাবণী বিচে। মানে একেবারে প্রকৃতির সাথে চলচ্চিত্রকে একাত্ম করবার একটা প্রয়াস এবারে আমরা একটা ভিন্ন মাত্রা যুক্ত হতে দেখেছি আসলে এই চলচ্চিত্র উৎসবে। তো এই যে প্রকৃতির সাথে চলচ্চিত্রকে একাত্ম করবার এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেছেন? হ্যাঁ, চলচ্চিত্রের ভিতরে প্রকৃতি অনেকভাবে চলে আসে। আর স্ক্রিনিংয়ের জন্য এই যে ওপেন এয়ার স্ক্রিনিং বলেন বা আমাদের দেশে যেরকম দর্শনীয় স্থানগুলো আছে সেখানে স্ক্রিনিং করা, এটা অনেক ফেস্টিভ্যালেই কিন্তু হয়ে থাকে। আমরা লোকার্নোতেও দেখি এরকম, সুইজারল্যান্ডে বাইরে ওদের হিস্টোরিক্যাল কোনো সাইটে বাইরে করছে স্ক্রিনিং, ক্যানে দেখি এরকম সি বিচের মধ্যে স্ক্রিনিং করছে, সেটাও ওপেন এয়ার। এবং সেখানেও বেশ মানে মানুষজন খুব ইন্টারেস্টেড থাকে যে আমি ওটা বিচে বসে আমি সিনেমাটা দেখবো। সো আমরাও যে এবার করতে পেরেছি, এটা মানে পর্যটনের একটা বড় একটা সহযোগিতা ছিল এখানে। সো তাদের প্রতি আমরা খুবই গ্রেটফুল। রেসপন্সটাও কিন্তু অনেক ভালো এবারে। হ্যাঁ, আমাদেরকে প্রথম দিন বললো যে ৩,০০০ দর্শক হয়েছে। সো আমরা তো খুবই খুশি হয়ে গেলাম যে আমরা এতটা এক্সপেক্ট করিনি। আসলে ওখানে তো যায় মানুষজন, কক্সবাজারে ঘুরতে যায়, এটা তো আবার পিক সিজন। সো সেখানে যখন দেখে যে একটা বড় একটা এলইডি স্ক্রিনের ভিতরে একটা খোলা আকাশের নিচে চলচ্চিত্র এবং সামনে বসে দেখার একটা ব্যবস্থা আছে, তখন তারা একটু সিনেমাটা আগ্রহ নিয়ে দেখে যান। এই হচ্ছে পরিবেশটা খুব জমজমাট। আপু, মোট ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র এবারে প্রদর্শিত হচ্ছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তো এই যে বাছাই প্রক্রিয়াটা, এটা আসলে কেমন ছিল এবং ক্রাইটেরিয়া আসলে কি ছিল বাছাই প্রক্রিয়ার? আচ্ছা, বাছাইয়ের জন্য একটা সিলেকশন কমিটি আছে, প্রোগ্রামিং একটা টিম আছে। সেটার মধ্যে শুধু যে বাংলাদেশি আছে তা না, বাইরেরও বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে আসলে প্রোগ্রামার্স থাকে আমাদের ফেস্টিভ্যালের জন্য।
আপনারা হয়তো জানেন যে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা আন্তর্জাতিক মানের একটা ফেস্টিভ্যাল করা হয় এবং বেশ বড় স্কেলে করা হয়। সো এরকম বাইরের মানুষরা আমাদের সাথে যুক্ত আছে বিভিন্ন দেশে। আর ক্রাইটেরিয়া থাকে আপনার, একটা তো হলো সিনেমার যেই কোয়ালিটি, আপনি যদি বলেন গল্প বা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো, সেটা তো ফুল আছে। প্রেজেন্টেশন। হ্যাঁ, সব কিছু মিলে সেটা তো আছেই। প্লাস আরেকটা জিনিস আমরা দেখি যে এটা যাতে গত 2 বছরের ভিতরে বানানো হয়, এর থেকে বেশি পুরানো ছবি আমরা কখনো দেখাই না। আচ্ছা। আর দেশি সিনেমার ক্ষেত্রে এটা বাংলাদেশি প্রিমিয়ার হতে হয় যদি Okay. এটা কম্পিটিশনে যেতে চায়। হ্যাঁ। তো এই কিছু ক্রাইটেরিয়া আমাদের আছে। এবং স্বল্পদৈর্ঘ্য পূর্ণদৈর্ঘ্য দুই ধরনের চলচ্চিত্রই তো রয়েছে এখানে। আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশের মোট 58টি চলচ্চিত্র রয়েছে, সবগুলোই কি আসলে অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেড হয়েছে কিনা, বা সবগুলোই কি অ্যাওয়ার্ডের জন্য উপস্থাপন করা হয়েছে কিনা? না, ওটারও একটা সিলেকশন প্রক্রিয়া আছে। সেটা কেমন? আমরা বাংলাদেশি ফিল্ম মেকারদেরকে, স্পেশালি শর্ট ফিল্ম মেকারদেরকে এনকারেজ করার জন্য আমরা তাদেরকে সবাইকেই আসলে পার্টিসিপেট করার সুযোগটা দিই। এটা যে এমন না যে কোয়ালিটি একটু খারাপ হয়েছে থেকে বাদ দিয়ে দিলাম, এরকম না। আমরা এটাকে আমরা এই সেকশনটার নাম দিয়েছি ওপেন টি বায়োস্কোপ, ওপেন রেখেছি সবার জন্য এই বায়োস্কোপটা। সো এই সেকশনে সবাই জমা দিতে পারে এবং সবারটা দেখানো হয়। বাট এর ভিতরে যারা খুব ভালো বানিয়েছে তাদের মধ্যে 10 মানে অ্যারাউন্ড 10 ফিল্মস নেওয়া হয়। যেমন এবারে আছে 11টি শর্ট ফিল্মের কম্পিটিশনে, হয়তো বা কোনোবার 9টি থাকবে, কোনোবার 10টি থাকবে, এরকম আর কি নাম্বারটা। আর সেম ফর ফিচার ফিল্মস। ফিচার ফিল্মে আমরা সবটাকে নিচ্ছি না, বাট আমরা যেই কয়টা নিচ্ছি ইউজুয়ালি 10-এর মতো হয়, এবার 9টি আছে। সো এটা ফিচার ফিল্মের কোয়ালিটিটা আসলে মেনটেন করাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ আমাদের আসলে প্রতি বছর যে 10টা খুব ভালো ফিল্ম হচ্ছে তা তো না। সো হয়তো বা 2টা 3টা 4টা হয়তো বা ভালো হচ্ছে, বাট বাকি আসলে যা যা হয়েছে সবটা মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করছি। মাঝে মাঝে কমার্শিয়ালটাও দেখাচ্ছি, বা মাঝে মাঝে হয়তো বা কোনো একটা সিনেমার হয়তো বা গল্পটা স্ট্রং আছে, বানানোটা অত ভালো হয়নি, তাও আমরা কনসিডার করছি। আচ্ছা, যখন আপনারা এগুলোকে জাজ করতে যান, তার মানে আপনাদের সব পুরো চলচ্চিত্র প্রতিটা সিন আসলে খুব ভালোভাবে দেখতে হয়, তার মানে এটা বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার। হ্যাঁ, সারা বছরই চলে। সারা বছরই চলে, তার মানে একটি উৎসব শেষ হয়ে যাবার পরপরই প্রক্রিয়া শুরু হয়। হ্যাঁ, একদমই ঠিক। মানে এই জানুয়ারি থেকেই কিন্তু আবার যারা অফিসে স্টাফ হিসেবে কাজ করছে তারা কিন্তু আবার সামনের বছরের প্রিপারেশন নেওয়া শুরু করবে। সামনের বছরের ভেন্যুদের সাথে আবার যোগাযোগ করবে। হ্যাঁ, একদম ঠিক। গেস্টদের সাথে যোগাযোগ করা শুরু করবে, ফিল্ম মেকারদের সাথে যোগাযোগ করা শুরু করবে। আর সাবমিশনের ডেটটা তো একটু পরে আসে। আমি যেমন স্ক্রিপ্ট ল্যাবটা চালাই এই ফেস্টিভ্যালের, সেটা আমরা সাবমিশনটা শুরু করি এপ্রিল থেকে। আচ্ছা। আর ফেস্টিভ্যালের লাস্ট ডেটটা থাকে মনে হয় সেপ্টেম্বরের দিকে। সো তারপরে আসলে কাজের চাপটা আরো অনেক বেড়ে যায় লাস্টের ফিউ মান্থস আর কি। রেইনবো ফিল্ম সোসাইটি এরাই মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে থাকে, এবং আপনি জুরি বোর্ডের সদস্য হিসেবে এবারে 4র্থবারের মতন কাজ করছেন। যদি বাকি 3বারের অভিজ্ঞতার সাথে এবারের অভিজ্ঞতার আসলে পার্থক্যটা জানতে চাই, সেটা কিভাবে বলবেন? আচ্ছা, জুরি বোর্ড আমি যখন প্রথমবার ছিলাম তখন আমরা একটা আন্তর্জাতিক জুরি বোর্ড পেয়েছিলাম। আচ্ছা। বিভিন্ন দেশের মানুষ এসেছিল এবং তাদের বাংলাদেশের সিনেমা নিয়ে কি জল্পনা কল্পনা সেটা আমি শুনতে পেরেছি, এবং তখন আমি আসলে একদমই ইয়াং, একদমই নতুন। 2018-র কথা বলছি। তখন আমি মানে ওদের বাংলাদেশের সিনেমা নিয়ে ভাবনা শুনে একটু অবাক হয়েছি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু রাগও হয়েছে। যেমন আমাদের হিস্ট্রি নিয়ে যখন আমরা সিনেমা বানাচ্ছি, ওটা নিয়ে হয়তো তাদের খুব একটা ইন্টারেস্ট নাই। আবার যখন আমরা খুব আমাদের এক্সোটিসিজমটাকে দেখাচ্ছি, হ্যাঁ, যে আমরা কতভাবে ওদের থেকে ডিফারেন্ট, ওটাকে আমরা যখন হাইলাইট করছি, তখন আবার তারা খুব খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এখানে আবার মানে অনেস্টি রেখে সিনেমা বানানোর ক্ষেত্রে আবার একটা অন্তরায় হয়ে যায় এই ব্যাপারটা। বিকজ অনেকে আছে কি যে ওইরকম ফর্মুলা করে, হ্যাঁ আমি এক্সোটিসিজমটাকে আমি বেশি করে দেখাবো আর আমাদের নিজের জিনিসটাকে একটু একটু কম করে দেখাবো। হ্যাঁ, যেটা বিদেশিদের দেখতে ভালো লাগে সেটা আমরা বেশি দেখাবো, এরকম একটা টেন্ডেন্সি মানে ইভেন্চুয়ালি ক্রিয়েট হয়ে যায়। বিকজ বিদেশিরা আসলে ওই মোটা দাগে এক্সোটিসিজমটাই দেখতে চায়। সো এই জিনিসটা দেখে আমার খুব মানে আসলে রাগ হয়েছিল। আমি ওদের সাথে একটু ফাইটও করেছিলাম, কিন্তু যেহেতু আমি সংখ্যালঘু ছিলাম তখন, সেহেতু আমি আসলে ওই ফাইটে জিততে পারিনি। এমন ওরকম একটা খুব একটা অনেস্ট না এরকম সিনেমা হয়তো বা পেয়েছে। বাট পরে গিয়ে কোভিডের পরে আসলে আমাদের বাইরে থেকে এই যা একটু কম আসা যাওয়া হয়েছে। হয়তো বা তখন 3জন জুরি বোর্ড থাকে তো বাংলাদেশের সেকশনে, আগে একজন বাংলাদেশের আর 2জন বিদেশের জুরি নেওয়া হতো।
পরে দেখা গেল যে 2জন বাংলাদেশের 1জন বিদেশের জুরি। আচ্ছা, সো তখন সংখ্যা গরিষ্ঠ। তখন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলাম, তখন আমাদের হাতে সব চলে আসলো আর কি। তখন আমরা ওই যে লাস্ট ইয়ার প্রিয় মালতীকে দিলাম। হ্যাঁ, বাট এই বছর আমরা আসলে বাইরে থেকে আনতে পারিনি, আমাদের বাজেট খুবই কম ছিল। সো আমরা এখন মানে 100%ই বাংলাদেশিরাই আমরা দেখেছি, বাংলাদেশের ফিল্মগুলা। এবং এখানেও আবার যেটা এখানে আমি কীরকম সংখ্যালঘু হয়ে গেলাম সেটা হচ্ছে আমি ইয়াংদেরকে রিপ্রেজেন্ট করতেছি। আমাদের বাকি যারা আছেন এতে জুরি বোর্ডে তারা বেশ সিনিয়র বলতে ওভার 60 ওভার 80। সো ওখানে কিন্তু আবার চিন্তা ভাবনার একটা ডিফারেন্স। তার মানে আপনি সংখ্যালঘুই থেকে গেলেন বরাবর। ইউজুয়ালি বাইরে গেলেও কিন্তু তাই, ধরেন যে ক্যান ফেস্টিভ্যালে গেলাম বা বার্লিনে গেলাম, আমি একাই হয়তো এশিয়া থেকে এসেছি, আমি একাই হয়তো ব্রাউন মানুষ আর বাকি সবাই সাদা। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ এটা আমার সংখ্যালঘু সবসময়ের জন্য চ্যালেঞ্জ। হ্যাঁ, ফাইট করতে হয়। যেমনটি বলছিলেন আপু, যে ক্যান চলচ্চিত্র উৎসব বলি কিংবা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস বলি, সেখানেও আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং সেখানে আমাদের দেশকে আসলে রিপ্রেজেন্ট করছেন এত সুন্দরভাবে। সেখানেও আপনি জুরি বোর্ডের সদস্য। এই যে ডিফারেন্সটা, যে বাংলাদেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে এবং দেশের বাইরে চলচ্চিত্র উৎসব হচ্ছে, এই পার্থক্যটা আসলে কিভাবে আপনার চোখে ধরা পড়ে? আচ্ছা, আমাদের দেশে তো কয়েকটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করার চেষ্টা হচ্ছে, কিন্তু সবাই যে খুব আন্তর্জাতিক মানটা মেনটেন করতে পারছে তা না। হ্যাঁ, সো আমি এরকম দেখেছি যে আমাদেরকে সিনেমা যে কয়টা দেওয়া হয়েছে, হয়তো বা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তার বাইরের কোনো একটা সিনেমাকে, এরকম ফেস্টিভ্যালও দেখেছি বাংলাদেশে। হ্যাঁ, সো সবসময় যে সবাই ফেয়ার করছে তা না। হ্যাঁ, সো এরকম অনেক অড কিছু ফেস্টিভ্যালস হয়, ওগুলো অনেক অড সিচুয়েশন আমাদের পড়তে হয়েছে আগে জুরি হিসাবে। বাট ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমি এটা বলতে পারি যে আমরা সবসময় ফেয়ারনেসটা খেয়াল রাখি, যে সব জুরি মেম্বার সব সিনেমা দেখেছে কিনা, সবাইকে আসলে বিগ স্ক্রিনে দেখানো হয় জুরিদেরকে, এবং তারা একসাথে বসে যেটাকে বলে জুরি ডেলিবারেশন, সবাই একসাথে আলোচনা করে উইনারটা পিক করে। সো ওই ক্ষেত্রে আমরা বাইরের স্ট্যান্ডার্ডটা মেনটেন করছি, বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটা মেনটেন করছি। সো বাইরেও এটা আমি দেখলাম যে বড় যে ফেস্টিভ্যালগুলো তারা জাজমেন্টের ক্ষেত্রে আমাদের উপরে ছেড়ে দেয়, তারা কিন্তু বলে না যে না আমরা চাই অমুক দেশের সিনেমা জিতুক, না না, বা আমরা সিনেমাটোগ্রাফিটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, অ্যাক্টিংটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, বা এটাতে এত মার্কস ওটাতে অত মার্কস, এরকম করে না। কিন্তু যে সিনেমাটা যোগ্য বেশি আমাদের উপর ছেড়ে দেয় যে আচ্ছা আপনারা এক্স্যাক্টলি। সো এইভাবে করে আমাদের এখানেও তাই। সো না, ভালোই আসলে কোয়ালিটি মেনটেন করে আসলে ফেস্টিভ্যাল করা হচ্ছে, এবং আমি খুশি। মানে আমরা বাংলাদেশি ফেস্টিভ্যাল হিসেবে যে ছোট করে দেখবো সেই সুযোগটা আসলে নাই, কিন্তু না, আন্তর্জাতিকভাবে বা আন্তর্জাতিক মানটাকে মাথায় রেখেই করা হচ্ছে উৎসবটি। আজকে যেহেতু উৎসবের শেষ দিন, একটু মন খারাপ করা ব্যাপার তো সবার মধ্যে কাজ করছে, কিন্তু আমার কাছে মনে হয় এক্সাইটমেন্টের যেই বিষয়টি সেটা মনে হয় দ্বিগুণ, কারণ আজকে নাম ঘোষণা করা হবে যারা পুরস্কার জিতবে। তো আপনারা আসলে কতটুকু এক্সাইটেড? আমি অনেক এক্সাইটেড, অনেক নার্ভাস, কারণ প্রতিবার যেটা হয় যে যারা জিতে তারা তো খুশি, যারা জিতে না তারা বিভিন্ন ধরনের কথা বলে, সোশ্যাল মিডিয়ায় খুললে বিভিন্ন ধরনের গালি শোনা যাবে, সমালোচনা তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কেন এটা নেওয়া হয়েছে, কেন এটা দেওয়া হয়নি, হ্যাঁ আমাদের যোগ্যতা কতটুকু এই সিনেমা যাচাই করার, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হবে পরের দিন থেকে। তো ওইটা নিয়ে প্রিপেয়ার থাকছি। আর একটা জিনিস যেটা নিয়ে আমার টেনশন হয় সেটা হচ্ছে যে আমাদের আমি একটা স্ক্রিপ্ট ল্যাবটা তো চালাই এই ফেস্টিভ্যালের, সো ওটা তো আসলে জুরিদের উপর, ওটা তো আমি জুরি না, ওটা আমি অর্গানাইজার। সো আমি জানি না আসলে রেজাল্ট কি, এবং ল্যাবের মাধ্যমে আসলে পার্টিসিপেন্টদের সাথে আমাদের একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, ওদের সাথে আমাদের প্রতিদিন দেখা হয়, ওরা বিদেশ থেকে আসছে বা দেশের পার্টিসিপেন্টরাও আসছে, সবাই একসাথে মিক্স করছে, শিখছে। তো সবকিছু মিলে ওদের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, ওদের প্রজেক্টগুলোর সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। তো কে জিতলো না ওটা দেখলে আমাদেরও একটু কষ্ট লাগে, আচ্ছা ও জিততে পারলো না, হ্যাঁ এটা মন খারাপ থাকে। আপু, এবার আপনার নিজের কাজের প্রসঙ্গে আসতে চাই, যে আপনার এখন কি কাজ করা হচ্ছে, কারণ আমরা তো এটা জানি যে আপনি নিজেও আসলে চিত্রনাট্যকার, সুতরাং সেক্ষেত্রে নিজের কাজের একটা পরিধিও আছে, সেটা আসলে কতটুকু কিভাবে করা হচ্ছে? হ্যাঁ, আমি চিত্রনাট্যকার হিসেবে কিছু কাজ করেছি যেটা বিভিন্ন ফেস্টিভ্যালের ল্যাবগুলো ঘুরে এসেছে। আর এবার যেটা একটা ফিচার ফিল্ম করছি সামনে, সেটার অ্যানাউন্সমেন্ট আগামীকালকেই আসবে। একটা বড় একটা প্রোগ্রাম করে
আমাদের অনেক বড় বড় স্টার আছে, আপনারা কালকে জানতে পারবেন। আমি এখন মানে এটা বলতে এখনই পারছি বলা যাচ্ছে না। না, এটা সিক্রেট রাখছি যাতে করে অ্যানাউন্সমেন্টটা অনেক ইন্টারেস্টিং হয় বা অনেক এক্সাইটিং হয়। কালকে জানতে পারবেন। আর আমি নিজে একটা শর্ট ফিল্ম ডিরেক্ট করছি। বাহ, সো ওটা অনেক এক্সপেরিমেন্টাল, ওটার অনেক প্রিপারেশনের কাজ ডিরেকশনে কি আছে। এবারই প্রথম? হ্যাঁ, ডিরেকশন মানে ফিল্ম স্কুলের পরে এটাই প্রথম। ফিল্ম স্কুলের ওগুলো তো আর ধরা যায় না আসলে, ওগুলো একাডেমিক ছিল সেগুলো। হ্যাঁ, ওগুলো কাজের জন্য। বাট এটা আসলে আমি ডিরেক্টর হিসাবে প্রথম কাজ করব, সো ওটা নিয়ে অনেক নার্ভাসনেসও আছে, এক্সাইটমেন্টও আছে। এক্সাইটমেন্টও আছে। হ্যাঁ। এই যে আপু একজন চিত্রনাট্যকার হিসেবে পথ চলা, এখন তো ডিরেকশনেও কাজ করছেন, কিন্তু মূলত যেহেতু আপনার পরিচয়টা আমরা চিত্রনাট্যকার হিসেবেই জানি, এই স্বপ্নটা আসলে ঠিক কবে দেখেছিলেন বা কেন মনে হচ্ছিল যে আমি এই জায়গাতে সিনেমা বা ফিল্ম নিয়ে আসলে কাজ করতে চাই? এটা আমার ছোটবেলা থেকেই, যখন টিভিতে বিভিন্ন মুভি দেখা হতো আর মিউজিক ভিডিও দেখতাম, ওখানে অনেক এক্সপেরিমেন্টাল কাজ দেখা যেত। সো ওগুলা দেখেই আসলে আমার নিজের কাজ করতে ইচ্ছা করেছে। মোস্টলি মিউজিক ভিডিও থেকে আসলে আমার বেশি ইন্টারেস্ট হয়েছিল, বা মিউজিক্যাল যে সিনেমাগুলো, ওখান থেকে আমার ইন্টারেস্ট গ্রো করেছিল। সো তারপরে সিনেমা যখন পড়ার চিন্তা করলাম, তখন চিন্তা করলাম যে আচ্ছা, এখানে তো হয় ডিরেকশন নিয়ে পড়া যায়, সিনেমাটোগ্রাফি নিয়ে পড়া যায়, আলাদা আলাদা করে বিভিন্ন ডিপার্টমেন্টস থাকে। সো আমি চিন্তা করলাম আমি কোনটাতে বেটার পারফর্ম করতে পারি। সো তখন আমি স্ক্রিন রাইটিংটাকেই বেছে নিই, বিকজ আমার রাইটিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আমি যতদূর আমি স্কুল থেকে শুরু করে যতবার বিভিন্ন ফিকশনাল লেখা বিভিন্ন জায়গায় জমা দিয়েছি, খুব প্রশংসা পেয়েছিলাম। আচ্ছা, তো ওখান থেকে একটা কনফিডেন্স। এটার একটা অন্যতম কারণ কি আপনার মা? কারণ আপনার মাও তো লেখালেখি করতেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আম্মু আসলে খুবই ভালো লিখতো। আম্মুর লেখা যারাই পড়েছে সবাই মানে খুব অবাক, মানে খুবই অবাক হয়েছিল। মানে ইটস ভেরি আনফর্চুনেট যে আমার মা অনেক কম বয়সে মারা গিয়েছে। সো আম্মু কোনো বই পাবলিশ করতে পারেনি, বাট যেটুকু মানুষজন পড়েছিল, আর লেখার স্টাইলটা একটু সুকুমার রায়ের মতো ছিল, খুব মানে একটু ছন্দ, একটু হিউমার। হ্যাঁ, ওই জিনিসটা, ওটা ডেফিনেটলি অনেক ই করেছে। আচ্ছা, তারপরে যখন আপনি পড়তে যান স্ক্রিপ্ট রাইটিং নিয়ে, লস অ্যাঞ্জেলস পড়তে যান, এবং তারপরে হলিউডে কাজের একটা বড় সুযোগ পান আপনি, সেই সুযোগটা আপনার কাছে কিভাবে এসেছিল? আচ্ছা, আমরা যেহেতু ইউসিএলএ তে পড়তাম, ইউসিএলএ তে আসলে মানে হলিউডে ইউসিএলএ এর খুব নামডাক। সো আপনি যদি যে কোনো কাউকে গিয়ে বলেন যে আপনি এখান থেকে পড়ছেন, তাহলে সে আপনাকে অনেক অ্যাটেনশন দিবে, প্রায়োরিটি দিবে। অনেক প্রায়োরিটি দিবে। হ্যাঁ, সো ওই বেসিক্যালি আমার স্কুলের থ্রুতেই এটা হয়েছে। আচ্ছা, মানে ইউনিভার্সিটির থ্রুতেই এটা হয়েছে। আর আমি যদি আরো বেশি দিন থাকতে পারতাম, তাহলে আরো হয়তো বা বড় কাজ করতে পারতাম, কিন্তু আমার 2 বছরের জার্নি ছিল ওখানে। সো যেটুকু পেরেছি আমি আসলে ওইটাকে আমার এক্সপেরিয়েন্স গ্যাদার করার একটা সময় হিসেবেই যতটুকু নিজেকে সমৃদ্ধ করা যায়। একসাথে 2টা করে জব করতাম অলওয়েজ, যাতে করে আমি আরো বেশি শিখতে পারি। মাল্টিটাস্কিং। হ্যাঁ, একদম। আমি 12 ঘন্টা কাজ করতাম রেগুলার। সো ওই 2 বছর আমি চেয়েছি যত বেশি শেখা যায় শিখে নেই, তারপরে সেটা বাংলাদেশে অ্যাপ্লাই করব। কখনো মনে হয়নি যে সেখানে থেকে যাই বা কোনো কিছু দেশে আর কখনো ফিরবো না, এমনটা? না, কারণ হচ্ছে আপনার হচ্ছে আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে এসে কাজ করব, যেহেতু আমাদের গল্পগুলোই বলতে চাই। আরেকটা হচ্ছে আমাদের গল্প যদি ওই দেশে বলার কোনো সুযোগ থাকতো, তাহলে সেটা একটা চেষ্টা করা যেতে পারতো। কিন্তু ওরা আসলে আমাদের গল্প নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না। আমেরিকানরা হয়তো বা ওদের দেশি গল্প বা ওদের কালচারের গল্পটাই শুনতে চায়। সো আমাদের গল্পের ওদের এত কম ইন্টারেস্ট দেখে তখন আসলে আমি বা এত বেশি মানে রেসিজমটাও আসলে অনেক বেশি ছিল। ধরেন অন্যান্য দেশের মানুষরা অনেক ধরনের সুবিধা পাচ্ছে, যেটা আমি বাংলাদেশি হিসেবে পাচ্ছি না। অন্যান্য বিভিন্ন ন্যাশনালিটি, যেমন ধরেন আপনার ইভেন একটা ইরানিয়ানও ওখানে ইরানিয়ান কমিউনিটির কাছ থেকে হেল্প পায়, বা একটা ইউক্রেনিয়ান ওখানকার ইউক্রেনিয়ান কমিউনিটির কাছ থেকে হেল্প পায়, কিন্তু বাংলাদেশিরা কিন্তু পায় না। আচ্ছা, সো ওইটা আমাদের ওই জায়গাটাকে একটা ডিমোটিভেশন কাজ করেছে অনেক বড় ল্যাকিং ছিল। একটু ছোট্ট করে আপু জানতে চাইবো যে আমরা বলছি চলচ্চিত্র শিল্প, কিন্তু এই চলচ্চিত্র শিল্পকে আসলে আরো অনেক বেশি সমৃদ্ধ করবার জন্য, সামনের দিকে আরো অনেক সুন্দরভাবে কাজ করবার জন্য কোথায় কোথায় আমাদের মোটা দাগে কাজ করবার আছে? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ইকোসিস্টেমটা ব্রোকেন সিনেমা অঙ্গনে। হ্যাঁ, সো যখন আমরা সিনেমা একটা বানাতে চাই, আমার কাছে ধরেন একটা স্ক্রিপ্ট আছে, আমি জানি না আমার কার কাছে যেতে হবে, সো ওই প্রডিউসারের জায়গাটা মিস। তারপরে আপনি যদি কাউকে পার্সোনালি জোগাড় করেন বা বিদেশ থেকে ফান্ড নিয়ে আসেন, যখন আপনার বাজেটটা একদম ধাম করে আপনার একদম 10 গুণ বেড়ে যাবে,
বিকজ বিদেশিদের চার্জ করে তারা অনেক বেশি, রাইট? সো হ্যাঁ, এবং তার উপরে ট্যাক্স হাবিজাবি মিলিয়ে কিন্তু আপনার কস্ট অনেক বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে আপনি ধরেন আপনি বানালেন সিনেমাটা, তারপরে আপনি কোথায় দেখাবেন? সেখানে একটা বড় একটা সিন্ডিকেট যারা আপনাকে আসতে দিতে চাচ্ছে না, আপনাকে হল দিতে চাচ্ছে না, সব জায়গায় আমাদের বাধা আর বাধা আর বাধা। সো ওই সব মিলিয়ে আমাদের এই বাধাগুলোকে জাস্ট বাদ দিয়ে দেয়, আমাকে হেল্প করতে লাগবে না, জাস্ট না। বাধাগুলো উঠায় দেয়, হ্যাঁ, তাহলেই আমরা ঠিক ব্লকিং আছি। গুলো যেন না থাকে অনেক বেশি। ইভেন সেম ফর আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদেরকে যদি সরকার থেকে টাকা নাও দেয়, সরকার থেকে যে ফিসগুলো দিচ্ছে বা পারমিশন আটকে রাখার যে ব্যাপারগুলো থাকে, এগুলো দিয়ে তো আমাদের হেনস্থাটা হয়ে যাচ্ছে, রাইট? লাইক আমাদের সেন্সর ফি যদি চিন্তা করেন, আমাদের মতো সাইজের একটা ফেস্টিভ্যালের সেন্সর ফি চলে আসে প্রায় 30 লাখের মতো। আপনি অনেক। চিন্তা করতে পারেন এটা কত বড় একটা অ্যামাউন্ট ফর হোয়াট? অন্য দেশে নাই কিন্তু। আপনি কোনোবার শুনবেন না যে আপনি বিদেশে একটা ছবি জমা দিচ্ছেন, তারা আপনার কাছ থেকে সেন্সর ফি চেয়েছে বা তাদের আপনার পক্ষ থেকে সেন্সর ফি দিতে হচ্ছে। এটা কিন্তু খুবই অ্যাবসার্ড একটা জিনিস যেটা আমাদের দেশেই চলছে। সো তাও আবার শর্ট ফিল্মের জন্য নিচ্ছে 15,000 টাকা করে এক একটা। সো প্রত্যেকটা ফেস্টিভ্যাল আসলে সাফার করে এখান থেকে। ইভেন ছোট করে ফেস্টিভ্যাল করতে গেলেও হয়তো মিনিমাম 5 লাখ টাকার একটা সেন্সর ফি চলে আসছে। সো আমাদেরকে হেল্প করার তো আমরা হেল্প করার দরকার নাই, কিন্তু পিছু টানটা না থাকলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। বাইরের কিন্তু ফেস্টিভ্যালগুলো আপনি যদি দেখেন, সব দেশে তাদের নিজস্ব ফেস্টিভ্যাল আছে। হ্যাঁ, যেমন ধরেন ইন্ডিয়াতে তো প্রত্যেকটা অঙ্গরাজ্যতেই তো তাদের মানে আলাদা আলাদা ফেস্টিভ্যাল আছে যেটা সরকার থেকে করছে এবং অনেক বড় বাজেট দিয়ে। আপনার ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল যদি দেখেন, তাদেরও সিটি থেকে তাদেরকে বাজেট দেওয়া হচ্ছে টোটাল 25 মিলিয়ন। মানে সরকারি পৃষ্ঠপোষকতার জায়গাটা আসলে খুব দরকার, যেটা আমাদের নাই। আপু আসলে অনেক কিছু জানবার ছিল আমার কাছে, মনে হয় আপনার কাছ থেকে। আমাদের সময় খুবই কম, নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো আয়োজনে আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবো, সুন্দর একটা আড্ডা হবে। কিন্তু আজকে যে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।